আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিআরবি হসপিটালস লিমিটেড নিবেদিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচার স্বাস্থ্য কথায়। সাথে আছি আমি ডক্টর জান্নাতুন নাইম। দর্শক, শীতের প্রায় শেষ, বসন্ত আসি আসি করছে। এ সময় দিনে গরম রাতে ঠান্ডা এমন এক আবহাওয়ায় শিশুরা বিভিন্ন রকমের রোগবালাই আক্রান্ত হচ্ছে, যার মধ্যে অন্যতম ফুসকুড়ি রোগ। জি দর্শক, আজ কথা বলবো যে বিষয়টি নিয়ে, তা হচ্ছে শিশুদের চামড়ায় ফুসকুড়ি রোগের কারণ ও তার সমাধান। এ বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করবেন আমাদের আজকের অতিথি। এই মুহূর্তে আমার পাশেই উপস্থিত আছেন প্রফেসর ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর জেসমিন সুলতানা ম্যাডাম, যিনি বর্তমানে বিআরবি হসপিটালস লিমিটেডে শিশু রোগ বিশেষজ্ঞ হিসেবে নিয়মিত চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছেন। ম্যাডাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের মধ্যে উপস্থিত হওয়ার জন্য। আমাদের আলোচনা শুরু করব তার আগে দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলছি, আমাদের আজকের আলোচ্য বিষয় সম্পর্কে আপনার যে কোনো প্রশ্ন বা যে কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে পৌঁছে দিন। আমরা চেষ্টা করব লাইভ চলাকালীন সময়ের মধ্যে আপনার প্রশ্নের উত্তরটি আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে জানিয়ে দেব। আলোচনা শুরু করছি ম্যাডাম, ফুসকুড়ি রোগ নিয়ে কথা বলবো, তাই শুরুতেই জানতে চাচ্ছি এই যে ফুসকুড়ি বলতে কি বোঝায়? ফুসকুড়ি হলো একটা চামড়ার সমস্যা। আমাদের চামড়ার নিচে এক ধরনের গ্ল্যান্ড থাকে, সেটাকে বলা হয় সেবাসিয়াস গ্ল্যান্ড। এই গ্ল্যান্ডগুলো সিক্রেশনগুলো সাধারণত চামড়ার যে লোমকূপের গোড়া থেকে এগুলো নির্গত হয়। কোনো কারণে যদি লোমকূপের গোড়া বন্ধ হয়ে যায় তখন এইগুলা ব্লক হয়ে যায় এবং ওখানেই আরও কিছু স্কিনের ডেড টিস্যু থাকে, সেগুলো একসাথে হয়ে ওখানে কালেকশন হয় এবং এই তখন কালেকশন হয়ে ওখানে একটা কভার্ড হয়ে একটা ফুসকুড়ি, যেটার কন্টেন্ট থাকে একটা লিকুইড ফ্লুইড, এইভাবেই ফুসকুড়িগুলো তৈরি হয়। ফুসকুড়িগুলো বিভিন্ন কারণেই হতে পারে। এই যে বাচ্চাদের যে ফুসকুড়িগুলো হচ্ছে, এগুলো কি কি রোগের কারণে হয়ে থাকে? এটা আসলে ব্যাকটেরিয়াতে হতে পারে, ভাইরাস দ্বারা হতে পারে, ফাঙ্গাস দ্বারা হতে পারে, প্যারাসাইট দ্বারা হতে পারে। এখন এক এক সময় এক এক রকম রোগে এক এক রকম ফুসকুড়ি হয়, যেটাকে আমরা সাধারণত ভেসিকুলার লিশন বলে থাকি। আচ্ছা, এই ফুসকুড়িগুলো মানে এক এক রোগে বলছেন এক এক রকম হয়, ফুসকুড়িগুলোকে কি পার্থক্য করার, তারতম্য করার কোনো উপায় আছে? হ্যাঁ, ফুসকুড়িগুলা করা যায়, মানে ফুসকুড়িগুলার ক্যারেক্টার, ফুসকুড়িগুলা কোথায় উঠছে, ফুসকুড়ি কতদিনে উঠছে, এইভাবে করা যায়। যেরকম এখনকার সময়ের জন্য সবচেয়ে বেশি হচ্ছে চিকেন পক্স ছাড়াও হ্যান্ড ফুট মাউথ ডিজিজ হতে পারে। এছাড়া কোনো কারণে স্ক্যাবিজও এরকম ভেসিকুলার লিশন হয় যখন অ্যাডভান্স ইনফেক্টেড হয়ে যায় তখন। এছাড়া কোনো ড্রাগ রিয়াকশানেও হতে পারে। হ্যাঁ, কন্ট্যাক্ট ডার্মাটাইটিসের ফুসকুড়িগুলো ছোট হয়। আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম। আপনি স্কেবিজের কথা বলেছেন, আর ইদানিং সময়ে স্কেবিজের কথা খুব শোনা যাচ্ছে যে স্কেবিজের রোগীও বেড়ে যাচ্ছে, আবার এই স্কেবিজের চিকিৎসা করাটাও কিছুটা চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। তো সেই বিষয়ে জানতে চাচ্ছি যে স্কেবিজ হলে কিভাবে বুঝবে স্কেবিজের ফুসকুড়িগুলোর ধরন কেমন হয়? আচ্ছা, স্ক্যাবিজের সাধারণত কিছু কিছু জায়গা আছে বেশি এফেক্ট হয়, যেরকম আঙ্গুলের ক্রিজ, আঙ্গুলের দুই আঙ্গুলের পাশের ফাঁকা জায়গাগুলা, এটা হাতে হতে পারে, পাও হতে পারে। এবং ওরা আরও কিছু জিনিস জায়গায়, যেরকম আন্ডার দ্য, যেটাকে এক্সিলা বলি আমরা, আন্ডার দ্য আর্ম অ্যান্ড দুই পায়ের ভাঁজে, এই সমস্ত জায়গা, এবং বাচ্চাদের নাভির ভাঁজ, গলার নিচ, সফট যে জায়গাগুলো, সেখানে স্ক্যাবিজের লিশনগুলো থাকে। আসলে স্ক্যাবিজ তো প্যারাসাইটিক ডিজিজ থেকে এটা হয়, সে প্যারাসাইটগুলোর থেকে এই সমস্ত জায়গায় মেনলি হয় এবং এই সমস্ত জায়গায় চুলকায় এবং এখানে ছোট্ট ছোট্ট ইরাপশান, যেটা র্যাশ হয়, সেটার মধ্যে স্মল ভেসিকেল ইনিশিয়ালি থাকে। যখন এটা ইনফেক্টেড হয়, সেকেন্ডারি ইনফেকশন হয়, তখন পাস্টিউলার লিশন হয়। হ্যাঁ, তা স্ক্যাবিজ তো মেনলি বাচ্চাদের এই মুহূর্তে বেশি হচ্ছে, কারণ স্ক্যাবিজ হওয়ার মেন কারণ হলো কন্টাজিয়াস। একজনের হলে সেই বাড়ির সবার হবে। একই বিছনা শেয়ার করলে, একই ব্ল্যাঙ্কেট অথবা একই কাঁথা ব্যবহার করলে, একই আলমারিতে কাপড় রাখলে, একই আলনায় কাপড় রাখলে, স্কুল থেকে আসতে পারে, মাদ্রাসা যেখানে বাচ্চারা থাকে, হোস্টেল, একই জায়গায় বাচ্চারা যাচ্ছে, ওখানে মিশতেছে, ওখান থেকেও আসতে পারে। হ্যাঁ, ধন্যবাদ ম্যাডাম। এই যে স্কেবিজের চিকিৎসার কথা বলছিলাম, যে খুব সহজেই সেরে ওঠাটা কষ্টসাধ্য হয়ে যাচ্ছে, কেন, এর কারণ কি? আচ্ছা, স্ক্যাবিজের আগে সাধারণত স্ক্যাবিজের চিকিৎসার একটা নিয়ম আছে। শুধু যে অ্যাফেক্টেড পারসন তাকে চিকিৎসা করলে হবে না, ওই চিকিৎসা অ্যাট এ টাইম ফ্যামিলির, পরিবারের সবাইকে করতে হবে এবং যারা যারা পরিবার ছাড়াও বাইরে অ্যাফেক্টেড, তাদের আসা যাওয়া আছে বাড়িতে, তাদেরও নিতে হবে।
এবং আগে সাধারণত 3 দিন লাগালে স্ক্যাবিজের যে লোশন অথবা ক্রিম লাগালে হতো, কিন্তু এখন দেখা যাচ্ছে ওটাতে কার্যকরী হচ্ছে না। এটার পাশাপাশি শুধু ওষুধ না, কিছু নিয়ম মানতে হয় যেটা মানা হচ্ছে না, যেটা হলো কাপড়গুলা গরম পানি করে ধুতে হবে, ইউজুল কাপড়গুলা যেগুলা ব্যবহার করতেছে, যেগুলা ওয়াশ করা যায় না সেগুলাকে রোদে দিতে হবে অথবা আয়রন করতে হবে, সেগুলো হয়তো ঠিক মতো করা হচ্ছে না। এছাড়া যেভাবে ওষুধ মাখার নিয়ম সেভাবে হয়তো ওষুধ মাখছে না। তারপরেও আরও দেখা যাচ্ছে হ্যাঁ এত কিছু এনশিওর করার পরেও দেখা যাচ্ছে ভালো হচ্ছে না। সেই ক্ষেত্রে দুটা কারণ হতে পারে। এটা হলো হয়তো ওষুধের গুণাগুণে কোনো সমস্যা, অথবা ইমিউন সিস্টেম স্ট্রং। আরও একটা জিনিস মনে হয় যে জীবাণুগুলো আরও শক্তিশালী হয়েছে, যে কোনো একটা হতে পারে, বাট এগুলা বলা ডিফিকাল্ট। সেক্ষেত্রে আমরা ওই চিকিৎসার সাথে ওরাল ফর্মে আমরা আইভারমেকটিন অ্যাড করতে পারি। আচ্ছা, আপনি বলছিলেন যে এই সময়ে এখনকার যেই ঋতু চলছে এই ঋতুতে সবচেয়ে বেশি হচ্ছে চিকেন পক্স, এবং চিকেন পক্সের পাশাপাশি দেখা যাচ্ছে হ্যান্ড ফুট মাউথ ডিজিজটাও খুব পাওয়া যাচ্ছে। তো এই দুটোকে পার্থক্য করার উপায় কি? আচ্ছা, চিকেন পক্স, হ্যান্ড ফুট মাউথ ডিজিজ ইনিশিয়ালি অনেকে কনফিউজ করতে পারে, কারণ লিশানগুলো অলমোস্ট সেম, কিন্তু চিকেন পক্স হলো ভেরিসেলা জোস্টার ভাইরাস দিয়ে হয়, আর হ্যান্ড ফুট মাউথ ডিজিজ হয় কক্সেকি ভাইরাস দিয়ে। চিকেন পক্স হওয়াটা ভেরি কন্টাজিয়াস, আর কক্সেকি ভাইরাস দিয়ে যেটা হয় হ্যান্ড ফুট মাউথ ডিজিজ লেস কন্টাজিয়াস। চিকেন পক্সের বাচ্চাগুলা চিকেন পক্স র্যাশ ওঠার আগে অবশ্যই তার জ্বর, গায়ে ব্যথা, মাথা ব্যথা, ভেরি ফিজিক্যাল উইকনেস তার বোঝা যায়। বাট হ্যান্ড ফুট মাউথ ডিজিজে অতটা ফিজিক্যাল সিকনেস থাকে না। চিকেন পক্সের র্যাশগুলা সাধারণত ফেস, কপাল, নেক, ট্রাঙ্ক অ্যান্ড আস্তে আস্তে উঠতে থাকে, একই সাথে ওঠে না। একটা কিছু র্যাশ উঠে সেগুলোকে শুকায় যায় এবং ক্রাস্ট ফর্মেশন হয় এবং নতুন নতুন র্যাশ অলমোস্ট 2 to 3 উইকস লাগে ভালো হতে। কিন্তু হ্যান্ড ফুট মাউথ ডিজিজ স্পেসিফিক্যালি হ্যান্ড, ফুট অ্যান্ড মাউথ অ্যান্ড অলসো ওরাল কেভিটি, মুখের ভিতরে হয়, এবং এটা 5 থেকে 8 দিনের মধ্যে ভালো হয়ে যায়। হ্যাঁ, এবং এটাতে বাচ্চার ফিজিক্যাল সিকনেস অত বেশি থাকে না। ধন্যবাদ ম্যাডাম। চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে জানতে চাচ্ছি। চিকিৎসা ব্যবস্থা, চিকেন পক্সের চিকিৎসা আসলে দুইটাই ভাইরাল ডিজিজ, এটার কোনো রকম অন্য কোনো অ্যান্টিবায়োটিক্সের দরকার হয় না। বাট চিকেন পক্সে আমরা যদি অ্যাসাইক্লোভির মানে অ্যান্টিভাইরাল ওষুধটা দিই তাহলে একটু ফিজিক্যাল সিকনেসটা কমে, এটা দিয়ে চিকিৎসা করা হয়, প্লাস কমপ্লিকেশানগুলো কমে। চিকেন পক্সের কমপ্লিকেশানগুলো অনেক সময় ফ্যাটাল হয়, এনকেফালাইটিস হতে পারে, নিউমোনিয়া হতে পারে। এই সমস্ত কারণে চিকেন পক্সে আমরা অ্যান্টিভাইরাল দিয়ে চিকিৎসা দিই যদি বেশি হয়, ইমিউনোডেফিসিয়েন্সির পেশেন্ট থাকে তাদের। বাট হ্যান্ড ফুট মাউথ ডিজিজের কোনো ওষুধ না, জাস্ট সিমটোমেটিক ম্যানেজমেন্ট দেওয়া হয়। আর যদি ইনকেস সেকেন্ডারি কোনো ইনফেকশন হয়, ব্লিস্টারগুলোকে ফেটে গেছে, চুলকাতে ইনফেকশন হয়েছে, সেই ক্ষেত্রে আমরা লোকাল অ্যান্টিবায়োটিক্স দিয়ে থাকি। ধন্যবাদ ম্যাডাম। চিকেন পক্সের প্রতিষেধক টিকা আছে আমরা জানি, তো এই টিকাগুলো কত বছর বয়সে নিতে হয়? চিকেন পক্সের প্রতিষেধক সাধারণত 1 বছর বয়সে আমরা দিয়ে থাকি। 1 বছর বয়সের পরে চিকেন পক্সের টিকা দেওয়া। আচ্ছা, এরপরে আর নেওয়ার সুযোগ সেভাবে নেই? না, এরপরে নিতে পারে, একটা বুস্টার ডোজ দেওয়া যেতে পারে 4 বছর থেকে 6 বছর বয়সে। আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম। আপনি আলোচনার এক পর্যায়ে বলছিলেন যে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়াজনিত কারণেও এই ধরনের ফুসকুড়ি হতে পারে। তা জানতে চাচ্ছি যে ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া যদি ফুসকুড়িগুলো হয় তাহলে সেটা কিভাবে বুঝবে? কিছু কিছু ড্রাগস আছে যেটা হলো হাইপার সেন্সিটিভ রিয়াকশান হয়, যেমন অট্রিম, কোট্রাইমাক্সোজল, পেনিসিলিন গ্রুপের ওষুধ, তারপরে হলো যে সাধারণ টেগরেটল গ্রুপ যেটা, হ্যাঁ, এই সমস্ত ওষুধ যারা খেয়ে থাকে, বিশেষ করে এপিলেপসি কিংবা খিঁচুনি হয় যে সমস্ত বাচ্চাদের, কার্বামাজিপিন গ্রুপ, হ্যাঁ, এই সমস্ত ওষুধ খেলে সাধারণত ড্রাগ রিয়াকশান হয়। কিন্তু ড্রাগ রিয়াকশানগুলো কখনো ব্লিস্টার হয়, ব্লিস্টারগুলো একদম মানে ভেসিকেলের মতো না, একদম ব্লিস্টার হয়ে যায় সেটা, এবং সেখানে মিউকোকিউটেনিয়াস মানে ওরাল কেভিটি, চোখের পাশ, যেখানে মিউকাস লেয়ার ইনভলভ, মানে চামড়ার সাথে মিউকাস লেয়ারের কানেকশান, সেই জায়গাগুলোও ইনভলভ হয়, চোখ লাল হয়। সেক্ষেত্রে বডির সিস্টেমিক প্রবলেম যেগুলো হয়, জ্বর থাকে, মাথা ব্যথা থাকে, আদার সিমটম, এবং তাছাড়াও কোনো মাল্টি অর্গান ডিসফাংশন থাকে। শুধু স্কিন ম্যানিফেস্টেশনটাই মেইন না, যেটা অন্য অন্য ডিজিজে স্কিনের উপর দিয়ে থাকে, কিন্তু ড্রাগ রিয়াকশান
যদি হয় তাহলে অবশ্যই তার সিস্টেমিক ম্যানিফেস্টেশন অ্যান্ড আদার অর্গান ডিসফাংশন অ্যাসোসিয়েটেড থাকতে পারে। এই ধরনের ফুসকুড়িজনিত রোগ কয়েকটাই আছে, তো আমাদের যে কোনো রোগী বা বাচ্চা তো বুঝবে না, বাচ্চার মা বাবা তো ওরা কিভাবে বুঝবে যে কোন পর্যায়ে আসলে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে? না, যে বাচ্চাদের যে কোনো অসুখ হলে সেটা কোনো পর্যায়ে না, ইনিশিয়ালি বাবা মা যখনই দেখবে তখনই ডাক্তারের কাছে যেতে হবে, কারণ বাবা মা তো বুঝবে না যে এই পর্যায়ে যাব। এর মধ্যে যে এক একটা বাচ্চা, কোনো বাচ্চা প্রথমেই খারাপের দিকে চলে যেতে পারে, প্রথম বাচ্চা 4-5 দিনে যেতে পারে। সুতরাং ডাক্তারই ডিসাইড করবে যে কোন বাচ্চাকে চিকিৎসা করবে। আর্লি ডিটেকশন অ্যান্ড আর্লি ম্যানেজমেন্ট দিলেই বাচ্চাদের জন্য সবচেয়ে ভালো। ধন্যবাদ ম্যাডাম। কন্টাক্ট ডার্মাটাইটিসের কথা বলছিলেন যে এই রোগেও ফুসকুড়ি দেখা দেয়, জানতে চাচ্ছি কন্টাক্ট ডার্মাটাইটিস কেন হয় আর ফুসকুড়িগুলো এই সময় কি ধরনের হতে পারে? আচ্ছা, কন্টাক্ট ডার্মাটাইটিস সাধারণত দেখা যায় যে কোনো অ্যালার্জি, কোনো জিনিসে অ্যালার্জি, সেটা খাবারে হতে পারে, তারপরে কোনো কাপড়ে হতে পারে, কোনো অনেকে স্যান্ডেল চামড়ার জুতা পরে সেখানে হতে পারে, কোনো পারফিউম ব্যবহার করতেছে, সেই পারফিউম যে স্কিনে যেখানে লাগলো সেখান থেকে হতে পারে। সেখানে যেখানেই কন্ট্যাক্ট আসতেছে স্কিনের, যে জিনিস অ্যালার্জেনের, যেটা তার অ্যালার্জি আছে, সেটা আসলেই সেই জায়গাটা মুহূর্তের মধ্যে একটু ফুলে যায়, কিংবা হয়তো ফুলে র্যাশ ওঠে, আবার সব র্যাশ ওঠে না, একটু পরেতে ছোট ছোট বিচির মতো ওঠে, একেবারে ঘামাচির মতো। এটাতে ভেসিকুলার লিশন হয় না সাধারণত, এটাতে বিচিটা ওঠে এবং ওটা চুলকায়, চুলকাতে আস্তে আস্তে ক্রাস্ট হয়, শক্ত হয়ে যেতে পারে। কন্টাক্ট ডার্মাটাইটিসগুলো অ্যালার্জেন থেকে প্রিভেন্ট করলেই সাধারণত ভালো থাকা যায়। ধন্যবাদ ম্যাডাম। আলোচনার শুরুতেই, অনুষ্ঠানের শুরুতেই আমি বলছিলাম যে এখনকার যেই আবহাওয়াটা খুবই তারতম্যযুক্ত আবহাওয়া, কখনো ঠান্ডা কখনো গরম। এই মৌসুমে দেখা যায় যে বাচ্চারা খুবই অল্পতেই অসুস্থ হয়ে পড়ছে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় এই মৌসুমে কি বাড়তি সাবধানতা অবলম্বন করা উচিত? অবশ্যই, আসলে এই সিজনটা ড্রাই সিজন এবং খুবই ড্রাই এবং ডাস্ট দুইটা, এবং এই ড্রাই ডাস্ট এনভায়রনমেন্টের জন্যই প্রচুর পরিমাণে ভাইরাস, ব্যাকটেরিয়া, পোলেন, এভরিথিং মানে এনভায়রনমেন্টের বাতাসের মধ্যে আছে। এই জন্য সবার আগে আমি বলবো যে বাচ্চাদেরকে বাইরে গেলে আমাদের দেশে অন্তত মাস্ক ব্যবহার করা অত্যন্ত ভালো। বাইরে যতক্ষণ থাকবে মাস্ক ব্যবহারটা করে গেলে এই বাইরের ধুলাবালি থেকে প্রোটেক্ট হলে অনেক এয়ারবর্ন ডিজিজগুলো থেকে তাদেরকে সেভ করা সম্ভব। অ্যাট দ্য সেম টাইম রেগুলার বাচ্চাদেরকে গোসল দিতে হবে, কুসুম গরম পানি দিয়ে এবং সোপ সাবান ব্যবহার করে রেগুলার যদি একটা বাচ্চাকে গোসল করানোর অভ্যাস থাকে, এবং পরিষ্কার কাপড় চোপড় পরাতে হবে, পরিষ্কার কাপড় চোপড় পরবে, রেগুলার গোসল দিবে, আর বাইরে এটাতে অনেক মানে ডিজিজ বাচ্চা থেকে, বিশেষ করে ঠান্ডা কাশি, ভাইরাল জনিত সমস্ত যে কাশিগুলো হয় সেগুলো থেকেও প্রিভেন্ট করা যেতে পারে। ধন্যবাদ ম্যাডাম। বাচ্চার মাদের বিশেষ করে একটা কমপ্লেন সবসময় লেগেই থাকে যে আমার বাচ্চা খেতে চাচ্ছে না, বা আমার বাচ্চা এত শুকনা কেন, অমুকের বাচ্চার স্বাস্থ্য ভালো, আমার বাচ্চা কেন স্থূলকায় হচ্ছে না। এ বিষয়ে প্রশ্ন করতে চাচ্ছি যে শিশুর সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলার জন্য কি পদক্ষেপ নেওয়া জরুরি? আচ্ছা, আসলে বাচ্চা যখন থাকে সবাই আসলে একটা নাদুস বাচ্চা, হেলদি বাচ্চা, থপথপ করে হাঁটবে, প্লেট ভরে খাবে, এটাই প্রত্যেকটা বাবা মা চায়। আসলে এটা ওই সময়টাই একটা বাচ্চাকে ভালো লাগে, 1 থেকে 2 বছর পর্যন্ত একটা নাদুস বাচ্চা ভালো লাগে, কিন্তু 2 বছর পরে বাচ্চারা যখন স্কুল গোয়িং হয়ে যায় তখন কিন্তু আর নাদুস বাচ্চারা ভালো লাগে না। সেই বাচ্চাটা দৌড়াইতে পারে না, হাঁটতে পারে না, স্কুলে যে টায়ার্ড হয়ে যায়, সবসময় খাওয়ার পিছনেই ঘুরে বেড়ায়। তা বাবা মা কিন্তু তখন আমাদের কাছে আসে যে আমার বাচ্চাটা এত মোটা কেন, আমার বাচ্চাটার মোটা মানে ওর মোটাটার দাম কমায় দেন। তখন কিন্তু আমাদেরকে আবার ফেস করতে হয়। এই 1-2 বছর, ম্যাক্সিমাম 3 বছরই শুধু মারা আমাদেরকে বলে খায় না। হ্যাঁ, তা এইটা আসলে ঠিক না। আমরা যদি দেখি বাচ্চাদের ওজন ঠিক আছে, বয়সের তুলনায় আমরা যে গ্রোথ চার্টটা দেখি বাচ্চাদের, ওয়েট যদি ঠিক থাকে, হাইট ঠিক থাকে, ওর যদি গ্রোথ ভেলোসিটি, ওজন ঠিক মতো বাড়ে, তাহলে আমাদের চিন্তার কোনো কারণ নাই। মাদেরকে আমরা বোঝাই। আর বাচ্চারা পুষ্টিকর খাবার খাচ্ছে, 24 ঘন্টা আমি খাবার দেখব যে ও কতটুকু খাচ্ছে, কী খাচ্ছে। ওকে বেশি খাওয়ানোর দরকার নেই। ও যদি পুষ্টিকর খাবার খায়, আর ওজন যদি চার্টের মধ্যে থাকে, তাহলে বাবা মাকে বোঝাইতে হবে যে নাদুস বাচ্চা ভালো না। হ্যাঁ, তাহলে সুস্থ থাকাটাই আসল। আর খাওয়ার হ্যাবিটের মধ্যে থাকতে হবে। আজকালকার বাচ্চারা ফাস্ট ফুডের দিকে ঢুকে যাচ্ছে, ওই সমস্ত খাবার খেলেও কিন্তু নর্মাল খাবার খেতে চাবে না।
মা কিন্তু ঠিকই বলে যে ওই খাবার খায়, বিরিয়ানি খেতে চায়, বার্গার খেতে চায়, কিন্তু ভাত খেতে চায় না। তাহলে ডেফিনেটলি একটা বাচ্চার যে খাবারটা মজা লাগে সেখানে তো সেই হেলদি খাবারটা আমাদের আসলে সবসময় মজা হয় না। তো সুতরাং আগের থেকে যদি আমি মজার খাবারে ওকে অভ্যস্ত করে ফেলি তাহলে তো ওকে আমি ফ্যামিলি ফুডে করতে পারবো না। ধন্যবাদ ম্যাডাম। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই বেলায় যাবার বেলায় আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনার ব্যস্ততম সময় থেকে আমাদের এবং আমাদের দর্শকদের কিছু সময় দেওয়ার জন্য। আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান যদি? আচ্ছা, আমি শুধু বলতে চাই যে বাচ্চাদেরকে খাওয়ার ব্যাপারে এই মৌসুমে হোক যে কোনো মৌসুমে বেশি খেতে হবে, ওজন বেশি বাড়বে, এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, সুষম খাদ্য। সুষম খাদ্যর মধ্যে একটা কলা, একটা ডিম আর 1 গ্লাস দুধ, এই 3টা জিনিস যদি প্রতিদিনের খাবারের মধ্যে থাকে তাহলে কোনো বাচ্চার অপুষ্টি হওয়ার চান্স থাকবে না, এটুকু আমি বলতে পারি। কিন্তু 24 ঘন্টায় এই 3টা থাকতে হবে, যে খাবারই বাচ্চা খাক, এটা এনশিওর যদি করা হয়। আর আমি তো আগেই বলেছি যে বাচ্চাকে পরিষ্কার রাখতে হবে, বাচ্চাকে ভালো এনভায়রনমেন্ট দিতে হবে, তাহলে একটা বাচ্চা ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ। দর্শক, আপনার সন্তান আপনার সবচেয়ে বড় সম্পদ। তাই আপনার সন্তানের যে কোনো স্বাস্থ্য সমস্যায় কোনো রকম ঝুঁকি না নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হন। প্রতিটি শিশু ভালো থাকুক। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবারও কোনো দিন নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে চলে আসবো আপনাদেরই কাছে। আসসালামু আলাইকুম।